জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের রণক্ষেত্র কাকরাইল। আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জে আহত নূর আইসিইউতে। নূরের উপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি, বিক্ষোভের ডাক গণ অধিকারের। এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। নিরপেক্ষতা বজায় রেখে কর্মকর্তাদের কাজ করার আহ্বান সিইসি। Professionalism and professionalism. Neutrality and neutrality. ঝুঁকি নিয়ে নৌ পারাপার করতে হয় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষকে। পর্যাপ্ত সি ট্রাক সহ ফেরি সার্ভিস চালুর দাবি। 3 মাসের নিষেধাজ্ঞা শেষে 1 সেপ্টেম্বর উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। চলছে নৌকা ধোয়া মোছা, অধীর আগ্রহে অপেক্ষায় বনজীবীরা। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ অবৈধ, রায় মার্কিন ফেডারেল আপিল আদালতের। প্রত্যাহারের আদেশে ক্ষুব্ধ হোয়াইট হাউস। এবং আজ নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু হচ্ছে টাইগারদের 3 ম্যাচের টি20 সিরিজ। সিলেটে খেলা শুরু সন্ধ্যা 6টায়। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছে আমি শিখা। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রাতে জাতীয় পার্টি কার্যালয়ের সামনেই এই ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ আহত হন অনেকে। গুরুতর আহত নুরুল হককে রাতেই ঢাকা মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়। এই ঘটনায় জাতীয় পার্টির মহাসচিবকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আলী আকাশের রিপোর্ট। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে গণ অধিকার পরিষদের কর্মীরা মিছিল নিয়ে বের হলে সেখানে হামলার মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত। এরপর জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছোড়াছড়ি। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তাৎক্ষণিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, গণ অধিকার পরিষদ থেকেই আক্রমণ শুরু করা হয়। আমাদের মিটিংয়ের সেই মিছিলের পরে গণ অধিকার পরিষদের একটি মিছিল হয়। সেই মিছিলের পিছন থেকে বড় বড় কিছু ইট আমাদের নেতাকর্মীদের উপর ছুড়ে মারা হয় এবং এক পর্যায়ে আমরা অনুভব করি আমাদের পার্টি অফিসে আঘাত হতে পারে, আগুন দেওয়া হতে পারে। স্বাভাবিকভাবেই আমাদের নেতাকর্মীরা তখন সেটা প্রতিরোধ করে সাহসিকতার সাথে এবং গণ অধিকার পরিষদের অনেকেই তখন সরে যায়। পরবর্তীতে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, তাৎক্ষণিক সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে। গণ অধিকার পরিষদের কর্মীরা বলেন, আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের বিক্ষোভ সমাবেশ ছিল। তাদের মিছিলে জাতীয় পার্টির কর্মীরাই হামলা চালায়। জাতীয় পার্টির রাজনৈতিক নিষিদ্ধের দাবিতে আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম। অতর্কিত হামলা করে আমাদের নেতাকর্মীদের আহত করেছে। আপনারা জানেন, গণহত্যার বিচারের দাবিতে প্রোগ্রামে যারা এই গণহত্যা ঘটিয়েছে তারা যখন এই হামলা করার সাহস পায়, আমরা স্পষ্টভাবে বলতে চাই তাদেরকে কারা পিছন থেকে প্যাট্রোনাইজ করে। আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছি পল্টন ঘুরে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত, আমাদের মিছিলের পিছন দিক থেকে ওরা পেটকেল নিক্ষেপ করে জয় বাংলা স্লোগান দিয়ে। ওই ঘটনার সময়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত হয়। এর মধ্যে গণ অধিকার পরিষদ মশাল মিছিল বের করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসতে থাকে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরে যেতে সময় বেঁধে দেয়। সরে না যাওয়ার এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেধড়ক লাঠি পেটায় গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সহ আহত হন অনেকে। গুরুতর আহত অবস্থায় নুরুল হক নূরকে উদ্ধার করে প্রথমে নেওয়া হয় কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। অবস্থার আরো অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। রাতেই আহত নূরকে ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে ঘটনা তদন্তের কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে ঢাকা মেডিকেলে উপদেষ্টা আসিফ নজরুল গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হামলার প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। সাদ আহমেদের রিপোর্ট। শুক্রবার সন্ধ্যার পর থেকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনী।
সংঘর্ষ বাড়তে থাকলে বেধড়ক লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নূর সহ সংগঠনটির নেতাকর্মীরা। তাকে ঢাকা মেডিকেলে নিলে নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সাংবাদিকদের বলেন, তদন্ত করা হবে ঘটনার। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। এ সময় হাসপাতালে উপদেষ্টা আসিফ নজরুল এলে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ। ভুয়া ভুয়া স্লোগান দেয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় গণমাধ্যমে কথা না বলে হাসপাতাল ত্যাগ করেন তিনি। পরে একে একে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নূরকে দেখতে এসে ক্ষোভ ছাড়েন। একই সাথে ঘটনার নিন্দা জানান, দাবি জানান বিচারের। নুরুল হক নূরের এবং নূর রাশেদ খান সহ শতাধিক নেতাকর্মীদের উপরে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। যে আজকে রাস্তায় একটি দলের প্রধান, তিনি ডাকসু সাবেক বিপি একটি দলের প্রধানকে যেভাবে নির্মমভাবে নিপীড়ন করা হয়েছে, এটা আমাদের প্রতিবাদের ভাষা আমাদের নেই। আমরা এর প্রতিবাদ নিন্দা ইতিমধ্যে জানিয়েছি এবং আমরা আগামীকাল একটা সর্বদলীয় সভা ডাকার আমরা একটা উদ্যোগ নেব। এই ঘটনার প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। আগামীকাল দুপুর 12টায় সারা দেশে 64 জেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে এবং বিকাল 3টায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে নিন্দা জানিয়েছে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল। এদিকে নূরের উপর হামলার প্রতিবাদে রাতেই রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে এনসিপি। সেই সঙ্গে ঝিনাইদহ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে রাতে বিক্ষোভ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ পরিস্থিতি নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে আইএসপিআর। শুক্রবার রাতে বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, রাতে দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থেকে সমস্যা সমাধানের আহ্বান জানায়, কিন্তু তা অগ্রাহ্য করে সংঘাতে জড়ান তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত 9টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায় তারা। পরে মশাল মিছিল বের করার পাশাপাশি ইট পাটকেল নিক্ষেপ করে বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা চালায় তারা। এই সময় জননিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। এতে সেনাবাহিনীর 5 সদস্য আহত হন। বিজ্ঞপ্তিতে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি উল্লেখ করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিত্য নতুন চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে 2 দিন ব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও কঠিন নির্বাচন। এ সময় ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সার্বিকভাবে নির্বাচনের ব্যয় কমানোর উপর জোর দিয়েছে কমিশন। ইউসুফ ভূঁইয়ার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি এবং ইসির লক্ষ্য অর্জনের জন্য ধাপে ধাপে যাবতীয় কর্মযোগ্য পদ্ধতি, সময়সূচি নির্ধারণ, কোন কাজ কখন কিভাবে সম্পূর্ণ হবে তার একটি রোডম্যাপ বৃহস্পতিবার প্রকাশ করেছে ইসি। যার অংশবিশেষে আরোপীয় গণপ্রতিনিধিত্ব আইন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা রয়েছে কমিশনের। একই সঙ্গে সেপ্টেম্বরে অংশীজনের সঙ্গে সংলাপ, নভেম্বরের শেষাংশে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণারও কথা বলছে ইসি। পবিত্র রমজানের আগে ও ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতির জন্য এরই মধ্যে নির্বাচন ঘিরে কমিশন 24 ভাগে কর্মপদ্ধতি সাজিয়েছে। এমন প্রেক্ষাপটে শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে সব কাজ আরও বেগবান করার লক্ষ্যে 2 দিন ব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট। যার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকারের সুযোগ পাচ্ছে। এবারে প্রথমবারের মতো আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রায় 49,000-এর বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে। 49,000 বুথ কমানো মানে হচ্ছে প্রায় 1.5 লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় 100 কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে। এই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবারের নির্বাচন হবে ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও কঠিন। ত্রয়োদশ নির্বাচন
বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিত্য নতুন অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। চ্যালেঞ্জেস লাইক অ্যাবিউজ অফ এআই, abuse of social media। আগের নির্বাচন থেকে ভালো নির্বাচন করার লক্ষ্যে সবাইকে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষ থেকে কাজ করার আহ্বান জানান তিনি। প্রফেশনালিজম and professionalism, neutrality and neutrality। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জিয়াউর রহমান। জিয়াউর, ভোট গ্রহণ নিয়ে কি ধরনের প্রস্তুতি চলছে, বিস্তারিত জানাবেন। নেত্রকোনা জেলা শাখা ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে। আপনি যেমনটি বলছিলেন, আমি যদি জানাতে চাই যে আজকে নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নেত্রকোনা জেলা শহরের ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠ। এই মুক্তারপাড়া মাঠে কিন্তু এই জেলা বিএনপির যে দ্বিবার্ষিক সম্মেলন, সেই সম্মেলনের জায়গা নির্ধারণ করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পেরেছি যে এই জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে কিন্তু পুরো জেলা শহর জুড়ে একেবারে উৎসবের একটি নগরীতে কিন্তু পরিণত হয়েছে। তো আমি যদি আপনাদেরকে একটু জানাতে চাই যে এই নেত্রকোনা জেলায় 10টি উপজেলা রয়েছে এবং 5টি পৌরসভা রয়েছে। এই 15টি ইউনিটের 1500 ভোটার তারা কিন্তু এখানে আজকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা কিন্তু জেলার যে নেতা নির্বাচন করবেন এবং এই জন্য কিন্তু এখানে 5 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে রয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির বর্তমান যিনি আহ্বায়ক আছেন জনাব ডাক্তার আনোয়ারুল হক, তিনি ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল আলম হক, তিনি কিন্তু চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ সম্পাদক পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালি, তিনি মার্চ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আরেকজন প্রার্থী যিনি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান দুদু, এসএম মনিরুজ্জামান দুদু, তিনি কিন্তু ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জেলা যুব দলের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, তিনি গরুর গাড়ি প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে মুক্তারপাড়ার যে মাঠ, সেখানে কিন্তু সকল ভোটাররা এসে উপস্থিত হয়েছেন। আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন যে আজকে এই সম্মেলনের প্রথম অধিবেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং উদ্বোধন করবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সুহেল। এছাড়া বিএনপির যে প্রধান বিএনপির চেয়ারপারসনের যে উপদেষ্টা সৈয়দ আলমগীর, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। জেলার বিএনপি নেতাকর্মীরা এখন অপেক্ষা করছেন, তারা ভোট প্রয়োগ করবেন এবং তারা তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। এই ছিল আমার কাছে নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের সর্বশেষ পরিস্থিতি। জিয়াউর, অনেক ধন্যবাদ আপনাকে। নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। ভারত থেকে চাল আমদানির কারণে নওগাঁর বাজারে ধানের দাম কমেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, ধান কেজি প্রতি কত টাকা কমেছে আর চালের বাজারে এর প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। কৃষিকা, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁর বিভিন্ন হাট বাজারে আমি ঘুরে দেখেছি গতকালকে এবং আজকে বেশ কটি হাট ঘুরে দেখেছি। তাতে প্রতি মন ধানের দাম কমেছে
100 থেকে 150 টাকা করে, অর্থাৎ প্রতি কেজিতে ধানের দাম কমেছে মান ভেদে 2 থেকে 3 টাকা 75 পয়সা পর্যন্ত। কিন্তু সেই তুলনায় চালের বাজারে ন্যূনতম প্রভাব পড়েনি। আমরা অতীতে দেখেছি যদি ধানের দাম 50 টাকা বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে চালের দাম বৃদ্ধি পায় 2 থেকে 3 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখানে 150 টাকা অর্থাৎ 3 টাকা 75 পয়সা যেখানে ধানের দাম কমেছে সেখানে চালের দামের বাজার একটু প্রভাব পড়েনি। আমি যদি আজকের বাজারের কথা বলি, যে নওগাঁয় চালের বাজার সেই একসময় বৃদ্ধি পেতে পেতে সর্বোচ্চ যে বাজারটি উঠেছিল সেই দামেই বিক্রি হচ্ছে। আজকের খুচরা চাল বাজার যদি বলি, জিরা বিক্রি হচ্ছে 72 থেকে 76 টাকা মান ভেদে প্রতি কেজি, এবং কাটারি বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা প্রতি কেজি। এছাড়া সুবলতা বিক্রি হচ্ছে 62 থেকে 65 টাকা, স্বর্ণা বিক্রি হচ্ছে 56 থেকে 60 টাকা, এবং 28 এবং 29 জাতের চাল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, যেটা মোটামুটি ঈদের পর থেকে প্রায় 1 মাস যাবৎ যে বাড়তি দাম উঠেছিল সেই দামে বিক্রি হচ্ছে। আমি বেশ কিছু বাজার ঘুরে দেখেছি, আজকের জিরা ধান বিক্রি হচ্ছে প্রতি মন 1580 টাকা থেকে 1590 টাকা মন, কাটারি বিক্রি হচ্ছে 1600 থেকে 1620 টাকা, এবং সুবলতা বিক্রি হচ্ছে 1600 থেকে 1620 টাকা করে। তবে স্বর্ণা এবং 28-29 ধানের জাতের ধান এখন বাজারে নেই। আর চালের কথা যদি বলি, চালও খুচরা বাজারের পাশাপাশি পাইকারিতেও তেমন দাম কমে নাই। নন শাটার চালের দাম 3400 থেকে 3500 জিরা, এবং শাটার হচ্ছে 3600 থেকে 3800, কাটারি বিক্রি হচ্ছে 3500 থেকে 3600 নন শাটার, এবং শাটার বিক্রি হচ্ছে 3800 থেকে 4000 টাকা পর্যন্ত। সবকিছু মিলে চালের বাজারে ন্যূনতম প্রভাব পড়েনি। সাধারণত ক্রেতা সাধারণদের ক্ষোভ যেই চাল দাম না কমার পিছনে বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন তারা, এবং তারা চাচ্ছেন শক্ত হাতে বাজার মনিটরিং করলে এই চালের দামটা নিয়ন্ত্রণে আসতে পারে এবং কমে আসতে পারে। কারণ সব ক্ষেত্রেই ধানের দাম যেহেতু কমে গেছে, সেক্ষেত্রে চালের দামও কমে আসার কথা। আমি জানিয়ে রাখি, এই নওগাঁর চাল বাজারটা অনেকটা নিয়ন্ত্রণ করে সারা বাংলাদেশকে, এবং নওগাঁর চালের দাম বাড়লে সেটা সারা দেশে বাড়ে, এবং নওগাঁয় চালের দাম কমলে সেটা সারা দেশেই কমে। কারণ বছরে নওগাঁয় চাল উৎপাদিত হয় প্রায় 17 লক্ষ মেট্রিক টন, এবং এবছরই চাল উৎপাদিত হয়েছে প্রায় 8,72,000 মেট্রিক টন। আর নওগাঁ থেকে প্রায় প্রতি বছর প্রায় 12 লক্ষ মেট্রিক টন চাল উদ্বৃত্ত থাকে, যেটি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। তো নওগাঁর চাল বাজার নিয়ে আমার কাছে এমনটি ছিল সর্বশেষ তথ্য। ঈশিতা। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। ভারত থেকে চাল আমদানির ফলে ধানের দাম কমেছে এবং চালের বাজার নিয়ে বিস্তারিত জানছিলাম নওগাঁ থেকে সহকর্মীর কাছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার, স্পিডবোট, মাছ ধরার বড় নৌকা ইত্যাদির মাধ্যমে হাজার হাজার মানুষকে যাতায়াত করতে হচ্ছে। বর্ষা মৌসুমে ঝড়, জলোচ্ছ্বাস ও নদীর উত্তাল ঢেউয়ে প্রায়ই ঘটে ট্রলার ও স্পিডবোট ডুবির ঘটনা। সাধারণ মানুষের দাবি পর্যাপ্ত সি ট্রাক সহ চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ায় দ্রুত ফেরি চলাচলের ব্যবস্থা করা। মাওলা সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন শামীম হোসেন। নোয়াখালীর জেলা শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপ উপজেলা হাতিয়া। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এখানকার প্রায় 7.5 লাখ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। বিআইডব্লিউটি এর একটি সি ট্রাক থাকলেও তা চাহিদার তুলনায় নগণ্য। 264 জন যাত্রী ধারণ ক্ষমতা থাকলেও প্রায় প্রতিনিয়ত 700 থেকে 800 যাত্রী নিয়ে দিনে 2 বার যাত্রী পারাপার করে এটি। বাকি সময়টুকুতে সাধারণ মানুষকে জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে ট্রলার কিংবা স্পিডবোটে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। যান্ত্রিক ত্রুটি কিংবা অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে কখনো কখনো নদীর মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনার শিকার হতে হয়। সিটে আগে যে অ্যাক্টিভ দেওয়ার পরে বাকি টিপে 200, 100, 300 যাত্রী তো অনেক সময় থাকে, তো এই যাত্রীগুলো বাধ্যতা হয়ে কাঠবড়িতে যাওয়া লাগে। ওই যে মাছ ধরা ট্রলার দিয়ে যদি আমরা চলাচল করি তাহলে তো অনেক ধরনের সমস্যা, আমাদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আমরা আসতে হয়। কিছু থেকে কিছু হলে 1 নম্বর সিগন্যাল উঠলে আমরা আর যাইতে পারতেছি না। যাত্রীরা জানায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাদেরকে বেশি ভোগান্তি পোহাতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হওয়া এই নৌপথে ফেরি চালু করার জোর দাবি জানান তারা। বৃষ্টি, বাদল ইত্যাদি যখন সিগন্যাল উঠে তখন আমাদের জন্য যাতায়াতটা একেবারে বেশি, আমাদের জানের খতরা হয়ে যায়, যেটা হচ্ছে মৃত্যুর আশঙ্কা আমাদের বেশি থাকে। 5 দিন ঘাটের থেকে ফেরি চলে গেছে, আমাদের রোগী নিয়ে অনেক কষ্ট। আমরা হাতিয়া থেকে আসতে আমি প্রায় 6টার সময় বাইরে হয়েছি, এখন প্রায় 10টা 11টা বাজে গেছে। এখন হাতিয়া থেকে যদি আমরা চেয়ারম্যান ঘাট আসতে 10টা 11টা বাজে,
তাহলে আমরা আমার গন্তব্যস্থানে কখন যাব। যাত্রীদের ভোগান্তির কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিআইডব্লিউ এর পক্ষ থেকে ফেরির আশ্বাস পাওয়া গেছে। স্পিড বোট এবং সি ট্রাক তিনটি ওভারলোডেড করে যাত্রী পারাপার করেন। এর ফলে যাত্রী সাধারণ যেমন গলদঘর্ম হয়ে যায়, তেমনি ভাবে তারা আরো অনেক নানামুখী ভোগান্তির শিকার হন। বিআইডব্লিউটি এর সাথে আমরা কথা বলেছি। বিআইডব্লিউটি যাত্রী সাধারণের কথা চিন্তা করে তারা আমাদেরকে একটি ফেরি এবং একটি সি ট্রাক দেওয়ার আশ্বাস দিয়েছেন। যাত্রীদের নৌপথে যাত্রা নিরাপদ করতে সি ট্রাকের সংখ্যা বাড়ানো এবং ফেরি চালু সহ সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি এখন দ্বীপের মানুষের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আর মাত্র দুদিন পেরোলেই নিষেধাজ্ঞার সময় পেরিয়ে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। চলছে নৌকায় আলকাতরা আর ট্রলার এবং রিসোর্টের শেষ সময়ের ধোয়া মোছার কাজ। সাজ রবে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সুন্দরবন বিশ্রামের জন্য সরকারি আদেশে জুন, জুলাই, আগস্ট 3 মাস দেয়া হয় ছুটি। ঘোষিত এই বন্ধের সময়ে সুন্দরবনের বাওয়াল মোয়াল জেলে পর্যটক সহ সবার প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়। ফলে বন নির্ভর লাখ লাখ বনজীবী পড়ে যায় বিপাকে। তাই 3 মাস বন্ধের পর সুন্দরবনে ঢোকার জন্য উন্মুক্ত হয়ে আছে সবাই। বেকার হয়ে পড়া জেলেরা 3 মাস পড়ে থাকা নৌকায় আলকাতরা দিয়ে ঝকঝকে করে তুলছেন। সুন্দর সাজে সাজতে প্রস্তুতি নিচ্ছে টুরিস্ট ট্রলারগুলো। রিসোর্টগুলোও সেজেছে নান্দনিক সাজে। এখন এই এলাকায় একটা উৎসবের আমেজ কাজ করছে। কেউ নৌকায় আলকাতরা মাখছে, আমাদের রিসোর্টগুলো বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা ফুল বাগান তৈরি করছে। আমরা সবাই আমাদের বোটগুলো ক্লিন করতেছি। তারা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বাইরে থেকে যে টুরিস্টরা আসবে তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। তবে সুন্দরবন সংশ্লিষ্টরা বলছেন, বছরের অর্ধেক সময় বন্ধ থাকায় কখন খোলা বা বন্ধ তার টের পান না পর্যটকরা। তাই পর্যটকরা সুন্দরবন বিমুখ হয় বনজীবীদের কাঙ্ক্ষিত রোজগার কমে গেছে। পাশ বন্ধ থাকার কারণে অনেক পর্যটন সেদিকে থাকার কোথাও জায়গা পায় না, একবারে একটু ফিরে যায়, দ্বিতীয়বার আসতে চায় না। সুন্দরবনে প্রতিনিয়ত যে মানুষগুলো বন থেকে মধু, মাছ, কাঁকড়া, গোলপাতা সহ বিভিন্ন ধরনের সম্পদ আহরণ করে তারা জীবিকা নির্বাহ করে থাকে, কিন্তু হঠাৎ যখন এই সরকারি নিষেধাজ্ঞা চলে আসে তখন তারা আসলে একটা হতভম্ব বিপাকে পড়ে যায়। লাখ লাখ মানুষ আসলে অনেক কষ্টতে আসলে জীবনযাপন করে, এমনকি কারোর চুলায় হাড়ি পর্যন্ত ওঠে না। দীর্ঘ সময় বন্ধ থাকার পর জেলে বাওয়ালি থেকে টুরিস্ট গাইড সবার চোখে মুখে পেশায় ফিরে যাওয়ার স্বস্তি ও আনন্দের দেখা মিলছে। তবে বছরে 6 মাস বন্ধ থাকায় যে দুর্দশা তৈরি হয় তা থেকে পরিত্রাণ পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজকর্ম থাকে না, তখন যদি সরকারি পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের সহযোগিতা বা হাত বাড়ানো হয় তাহলে তাদের জীবনযাত্রার মানটা কিছুটা হলেও হুমকে যাওয়া থেকে মুক্তি পাবে। তাদের দুরবস্থার কথা চিন্তা করে যাতে আরেকটু সরকারি পরিষেবা দেওয়া যায়। উন্মুক্ত সময়ে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি অনিবন্ধিত নৌকা ট্রলারের অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ রঙের নিশানা থাকবে বলে জানায় বন বিভাগ। প্রত্যেকটা নৌকাতে বিএলসি নাম্বার আমরা সাদা রং দিয়ে আমরা দিয়ে দেব, পাশাপাশি সাতক্ষীরা রেঞ্জের যে নির্ধারিত রং সবুজ রং আমরা প্রত্যেকটা নৌকাতে আমরা দিয়ে দেব। সরকারি আদেশে 1 জুন থেকে 31 আগস্ট টানা 3 মাস সুন্দরবন বন্ধ থাকার পর 1 সেপ্টেম্বর সুন্দরবনের 4টি রেঞ্জ থেকে একযোগে বনে প্রবেশ করতে পারবেন বনজীবী ও পর্যটকরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।